2026-27 অর্থ বছরের বাজেটে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সরকার, যার প্রায় পুরোটাই রূপপুর নির্ভর। 6 লাখ টন কয়লাও মিলবে পুরনো খনি থেকে। এছাড়া অন্য সব পরিকল্পনাই অস্পষ্ট, তবে জোর দেওয়া হয়েছে স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবিচ্ছিন্ন ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন প্রকল্পের সঙ্গে মিল রেখে বাজেট বরাদ্দ ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ অত্যন্ত জরুরি। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। লোডশেডিং মুক্ত একটি বিদ্যুৎ ব্যবস্থা, পর্যাপ্ত গ্যাস আর প্রয়োজন মতো জ্বালানি তেল সাধ্যের মধ্যে চায় দেশের মানুষ। কিন্তু স্বাধীনতার 55 বছরেও এই নিশ্চয়তা দিতে পারেনি কোনো সরকার। উল্টো প্রতিশ্রুতির মূলা ঝুলিয়ে নজিরবিহীন লুটপাট হয় এই খাত থেকে। আর সেই বোঝা কাঁধে নিয়েই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম বাজেট দিল বিএনপি সরকার। বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি। বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের কালো অধ্যায়ের কিছুটা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন করে স্বপ্ন দেখান ঘুরে দাঁড়ানোর। বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে। অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। 2026-27 অর্থ বছরে নতুন করে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে বাজেটে। তবে এর 5 ভাগের 4 ভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ। পুরনো খনি থেকে কয়লা উৎপাদন লক্ষ্য 6 লাখ টন। এর বাইরে তেল গ্যাসের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ না হলেও গুরুত্ব দেওয়া হয় স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে। সমস্যাটাকে তারা স্বীকার করে একটা সমাধানের জন্য যথাযথ এফোর্ট দিচ্ছে। তবে এফোর্টটা কতটুকু কার্যকর হবে এটা ইন ফিউচারে এটা আমাদের কাছে স্পষ্ট হবে। তবে সরকারকে আন্তরিক, সচেষ্ট এবং মূল সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতের পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি দরকার লোক দেখানো প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকা। এফএসআরইউ বা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিট এগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এগুলোর ক্যাপাসিটি বর্ধিতকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্টের যে আমাদের বর্তমানে ভুক্তভোগী, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো যাতে করে আমাদের স্থায়ীভাবে এলএনজি ইম্পোর্টের দিকে আমাদেরকে বাধ্য না করে ফেলে। সবখানে ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিস কিন্তু বসে আছে বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য। অর্থের পরে বাংলাদেশকে টিকতে হলে বা যে কোনো রাষ্ট্রকে টিকতে হলে তার জ্বালানি এবং বিদ্যুৎ হচ্ছে 1 নম্বর। অপ্রয়োজনীয় এবং এই মুহূর্তে দরকার নেই এরকম অনেক ব্যয়ের ক্ষেত্রেও সরকারের সীমিত আনার প্রয়োজন আছে। এবার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ প্রায় 400 কোটি বেড়ে দাঁড়িয়েছে 17,500 কোটি টাকা। রাকিব হোসেন, 71, ঢাকা। অফিস নয়, যেন নির্মিত হচ্ছে রাজপ্রাসাদ। কর্মকর্তাদের প্রমোদের জন্য যেখানে রাখা হয়েছে সুইমিং পুল, জিমনেশিয়াম, সিনেপ্লেক্স সহ এলাহি সব আয়োজন। এটি পরিবাগের ডিপিডিসি টুইন টাওয়ার। সম্প্রতি যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। 500 কোটি টাকার এই ভবন বিদ্যুৎ বিতরণ ও ব্যবস্থার সম্প্রসারণে নেওয়া 20,000 কোটি টাকার প্রকল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ, যার কাজ বন্ধ থাকায় এখন গলার কাটা সরকারের জন্য। আরও জানাচ্ছেন ইমদাদ হোসাইন। 2021 সালে রাজধানীর পরিবাগে শুরু হয় বিলাসবহুল এই ভবন নির্মাণের কাজ, যার নাম ডিপিডিসি ধানমন্ডি টুইন টাওয়ার। ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে এই মেগা প্রকল্প হাতে নেয় সরকার। সব মিলিয়ে যার ব্যয় ধরা হয় 20,000 কোটি টাকার উপরে, যার অন্যতম অনুষঙ্গ এই ভবন। প্রায় 500 কোটি টাকা ব্যয়ের এই ভবন এতটাই বিলাসবহুল যে কর্মকর্তাদের জন্য থাকছে সুইমিং পুল, সিনেপ্লেক্স সহ নানা সুবিধা। আর এ নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে প্রতিষ্ঠানটি কোনো প্রফিট করতে পারে না, সেই প্রতিষ্ঠানটির টুইন টাওয়ার বিল্ডিং বানিয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, জিম এইসব তৈরি করেছে। কিন্তু যারা এটা ব্যবহার করবে তারা সরকারের কাছে টাকা নিয়ে কোনো আয় করতে পারে না, প্রফিট করতে পারে না, লসে থাকে, সরকার সাবসিডি দেয়। শুরুতে বাস্তবায়ন দ্রুত গতিতে এগুলোও 24-এর অভ্যুত্থানের পর কাজ রেখে চলে যান ঠিকাদাররা। ফলে একরকম থমকে আছে বহুদিন ধরে। কাজটা চলমান ছিল,
কিন্তু এই যে 5ই আগস্টের পরে যখন এখানকার যারা প্রতিনিধি ছিল, যারা কোম্পানির লোক ছিল, ওনারা হয়তো বা কাজটা স্লো করে রাখছে। আপাতত দেখি ওরকম কাজ হচ্ছে না, এভাবেই আছে আপাতত। শুধু ভবন নয়, পুরো প্রকল্পই এখন থমকে আছে 60% কাজ শেষ হওয়ার পর। বিশেষ করে মাটির নিচ দিয়ে তার টানার অনুষঙ্গ নিয়ে ভিন্ন মতের কারণে সরে যায় বাস্তবায়ন ও ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো। মন্ত্রী জানান, এই প্রকল্পের অবস্থা এমন যে শেষও করা যাচ্ছে না, আবার ছেড়েও দেওয়া যাচ্ছে না। এই প্রকল্পটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে এত যে টাকাগুলো খরচ হয়ে গেছে সবগুলো ওয়েস্ট হয়ে যাবে। আবার এটা গেলেও আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তো এই যে ব্যাগেজগুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, এগুলো এখন আমাদেরকে, এই যে আমরা 3 মাস 4 মাসের গভর্নমেন্ট আসছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। এই প্রকল্পে প্রায় $2.25 বিলিয়ন সমপরিমাণ ঋণ দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। দর্শক, বাজেট বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে এবার সরাসরি যোগ দিচ্ছেন বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, আপনাকে স্বাগত 71 বিজনেসের এই আয়োজনে। আসলে এই 2026-27 অর্থ বছরের এই বাজেট নিয়ে নানামুখী বিশ্লেষণ এবং আলোচনা আমরা শুনতে পাচ্ছি। তো শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাই যে রপ্তানি খাতকে চাঙা করতে এই বাজেট কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে প্রথমত যে আমাদের যে বাজেটে যে জিনিসগুলো আমাদের সিদ্ধান্ত না হয়, সেই জায়গাগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা। তো আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে যদি একটা বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে আসলে সেটা শুধু রপ্তানি না, সকল বাণিজ্যে আসলে সেটা হেল্প করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এইবারে যে আমাদের বাজেটটা প্রণয়ন করা হয়েছে সেটা খুবই একটা ভালো বাজেট আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কারণ এখানে যে রপ্তানিকারকদের যে প্রধান দাবিগুলো ছিল, সেগুলা বেশ কিছুই অ্যাড্রেস করা হয়েছে। ফলে এখানে আপাত যদি আপনি ওপেন দৃষ্টিতে চিন্তা করেন যে তাদের যে মানসিকতা, সেটা আসলে রপ্তানি বাণিজ্যের পক্ষে একটা কাজ করেছে। তবে যে জিনিসটা এখানে একটা চ্যালেঞ্জের জায়গা, সেটা হলো যে আমাদের যে তারপরে যে করের যে বিলটা দেওয়া হয়, সেটা অনেকটা বড় ডিটেলসে, সেইটা আমরা পড়তে গিয়ে কিছু কিছু জায়গায় ব্যত্যয় দেখতে পাচ্ছি রপ্তানি, বিশেষ করে রপ্তানি বাণিজ্যের জন্য। সেগুলো আমি মনে করি যে হয়তো সরকারের সাথে আলোচনা করে সেগুলোকেও সমাধান করা যাবে ইনশাল্লাহ। জি, জনাব শামীম এহসান, আপনি যেমনটি বলছিলেন যে ব্যবসা বান্ধব পরিবেশ যদি তৈরি করা যায়, সেটি আসলে এই বাজেটের জন্য সহায়ক হবে। তো আরেকটি বিষয় যদি আমাদেরকে জানাতেন যে বহুদিন ধরে তো বিনিয়োগ স্থবির, তো এই বাজেটে কি কোনো ইতিবাচক রূপরেখা আপনি দেখতে পাচ্ছেন, কি মনে হয়? এই বাজেটে দুইটা বিষয়। একটা হলো যে আপনি আবারও আমি যদি বলি যে খোলা দৃষ্টিতে বাজেটটা খুবই বিনিয়োগ বান্ধব হয়েছে। কারণ আমাদের যে লং টার্ম ট্যাক্সেশন যে পলিসিটা ছিল এই সরকারের আগে সরকারে দেওয়া, আমরা ভয় পাচ্ছিলাম যে সরকার পরিবর্তনের কারণে সেটা আবার চেঞ্জ হয়ে যায় কিনা, কিন্তু রাষ্ট্রের যে কমিটমেন্ট সেটা সরকার বজায় রেখেছে। এটা বিনিয়োগের জন্য খুবই ভালো। এবং সেই সাথে মূল্যস্ফীতি কমিয়ে আনার সাথে সাথে আমাদের যে ব্যাংকিং ইন্টারেস্ট রেট আছে সেটা কমানোর একটা পদক্ষেপ নিবে বলে বলা হয়েছে, সেটাও বিনিয়োগের জন্য ভালো। কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের জায়গাটা, সেটা হলো আমরা সবাই জানি প্রায় 1 ট্রিলিয়ন টাকার মতো আমাদের একটা ঘাটতি রয়ে যাবে যে টার্গেট আছে তার থেকেও। এখন এইটা সরকার পূরণ করবে কোত্থেকে? এইটা পূরণ করবে সাধারণত যেভাবে করা হয় যে তফসিলি ব্যাংকগুলো থেকে, প্রাইভেট পাবলিক যে ব্যাংকগুলো আছে সেগুলো থেকে লোন নিয়ে আসলে এটা ঘাটতিটা পূরণ করা হয়। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো অবশ্যই তবে সরকারকে সিকিউরড লোন দেওয়ার জন্য প্রাইভেট সেক্টরকে লোন না দিয়ে, তখন কিন্তু প্রাইভেট সেক্টর আসলে বিনিয়োগ পাবে না। তো প্রাইভেট সেক্টর যদি বিনিয়োগ না পায়, মানে ফান্ড না পায়, তাহলে সে বিনিয়োগ করবে কোত্থেকে? ফলে এখানে কিছুটা কন্ট্রাডিকশন রয়ে গেছে যে আমাদের যে এই যে একটা বড় ঘাটতি, সেটা কিভাবে সরকার পূরণ করবে, বা যদি নাকি রেভিনিউ টার্গেট ফিল আপ না হয়, তাহলে সেটা সরকার কোত্থেকে নিবে? এইটা যদি একটু আগেই ক্লিয়ার করে দেয় যে প্ল্যান বিটা, যে প্ল্যান এ এটা আমার বাজেট, কিন্তু যদি কোনো কারণে আমি মিস করি তাহলে আমি এখান থেকে এটাকে আমি পূরণ করব, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে ভয়টা বা যে শঙ্কাটা আমরা এখন করতেছি যে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে আমাদের কর্মসংস্থানও একটা বাধাগ্রস্ত হবে, সেই জায়গাগুলো আমার মনে হয় যে একটু সহজে তখন আমরা ওভারকাম করতে পারতাম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আরেকটি বিষয় যেটি জানতে চাই, খুব সংক্ষিপ্ত করে যদি বলতেন যে এই বাজেট আসলে কতটা ব্যবসা বান্ধব হলো? যদি এক কথা বলতে বলেন সংক্ষেপে, যে এই বাজেট
বাজেটটি আমার দেখা ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা বান্ধব একটি বাজেট। এটা নিঃসন্দেহে যে ব্যবসায়ীদের জন্য যে খোলা মনে যে জিনিসগুলো দেওয়া দরকার ছিল, এই বাজেটে আমরা প্রায় সবকিছুই পেয়েছি। জনাব ফজলে শামীম এহসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি বাজেট বিষয়ে তার বিশ্লেষণ আমাদেরকে জানাচ্ছিলেন। বাজেটে নানা খাতে আয়কর, ভ্যাট ও শুল্ক ছাড়ের প্রস্তাব ব্যবসা ও বিনিয়োগ উৎসাহিত করবে। তবে রাজস্ব আয় বাড়ানোর যথেষ্ট নীতি কৌশল নেই অর্থমন্ত্রীর প্রস্তাবে। ফলে আগামী অর্থবছরেও রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে ভুগতে হবে এনবিআরকে। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় এমন কথা জানিয়েছে হিসাববিদদের সংগঠন আইসিএবি। নিত্যপণ্যের উৎসে কর কমানোর সুফল নিশ্চিতে নজরদারির পরামর্শ দিয়েছে সংগঠনটি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। নানা চ্যালেঞ্জ আমলে নিয়ে আগামী অর্থ বছরের জন্য বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, ব্যবসার পরিবেশ সহজ করে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ নানা বিষয়। এজন্য করছাড় দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, ওষুধ, কৃষিসহ নানা উৎপাদনশীল খাতে। আছে করজাল বাড়ানোর কিছু উদ্যোগও। হিসাববিদদের সংগঠন আইসিএবি বলছে, শুল্ক, ভ্যাট ও আয়করের নানা ছাড় একদিকে বিনিয়োগে উৎসাহিত করবে, অন্যদিকে নিত্যপণ্য সহ নানা ধরনের জিনিসপত্রের দাম সহনীয় রাখবে। মুক্ত বাণিজ্য অঞ্চল সংশ্লিষ্ট বিধান কাস্টমস আইনে অন্তর্ভুক্ত করায় রপ্তানিমুখী বাণিজ্যিক কার্যকলাপকে সহজতর করবে। আপিল দায়ের করার পূর্বে জমার পরিমাণ হ্রাস ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে। করজাল বাড়াতে গিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে 0.2% অগ্রিম আয়করণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। হিসাববিদরা বলছেন, এতে মূল্যস্ফীতি বাড়তে পারে। এছাড়া রাজস্ব মামলায় উচ্চ আদালতে আপিলে শুল্ক, কর ও জরিমানার 2% অর্থ পরিশোধের শর্ত ব্যবসা বান্ধব সিদ্ধান্ত নয় বলেও মত তাদের। উৎপাদক, আমদানিকারক এবং সরবরাহকারীদের খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি বিক্রয়ের উপর 0.2% অগ্রিম কর সংগ্রহ করতে বাধ্য করা হলে তা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া এনবিআরকে আবারও রাজস্ব আয়ের বিরাট লক্ষ্য দিয়েছেন অর্থমন্ত্রী। হিসাববিদরা বলছেন, নানা ধরনের ছাড়ে কর আদায় কমবে, বিপরীতে আদায় বাড়াতে দেয়া হয়নি সুনির্দিষ্ট রূপরেখা। অনেকগুলো জায়গা আমরা দেখেছি মানে আপনার বাড়ানোর জন্য কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখান থেকে কত আসবে, কিভাবে আসবে এবং কাদেরকে আমরা দায়বদ্ধ করব, এই জায়গাটুকু মানে রেভিনিউ কালেকশন প্ল্যানটা যদি আমরা দেখতাম বা আপনারাও দেখতেন, তাহলে আমরা কিন্তু যারা এই বিষয়ে রিসার্চ করি বলতে পারতাম যে এটা কতটুকু সহনীয়, কতটুকু আসলে অ্যাচিভেবল, কতটুকু অ্যাচিভেবল না। আইসিএবি বলছে, কর ছাড়ের সুফল নিশ্চিতে ও রাজস্ব আদায় বাড়াতে এনবিআর এর সুশাসন নিশ্চিত করতে হবে। সম্পূর্ণ অটোমেশন যার উত্তম সমাধান। মইনুল হাসান, ৭১, ঢাকা। বাজেটে নিত্যপণ্যে উৎসে কর কমানোর ঘোষণা থাকলেও প্রভাব নেই বাজারে। উল্টো লাগামহীন মূল্যস্ফীতির চাপ প্রতিনিয়তই বাড়ছে, যাতে আরও কঠিন হয়ে পড়ছে সাধারণের জীবন। ভোক্তারা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না হলে শুধু কর কমিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। পেঁয়াজ আলুর দোকানে কাজ করে দৈনিক 400 টাকার আয় দিয়ে চলে আকলিমা বেগমের সংসার। সামান্য রোজগারে মা সন্তান নিয়ে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা তার। নিত্যপণ্যের উচ্চ মূল্যে যা হয়ে উঠেছে আরো ভয়াবহ। কষ্টে একবেলা খাইলে আরেক বেলা দেন খাইতে পারি না। জিনিসের যে দাম বর্তমানে 1 কেজি আলু ধরেন 30 টাকা, এবার 1 কেজি চাল ধরেন 60 টাকা, 50 টাকা, এবার আবার যে 1 পা ফেস কিনতে যান, এতে কিভাবে সংসারটা চালে? এই কোনো আমার কি পিডিয়া ফাটিয়া নিয়ে খাই। মোহাম্মদপুর টাউন হল বাজারে দেখা মিলল মুসলিমা বেগমের। গেল কয়েক মাসে খানিকটা কাটছাট করেছেন বাজারের ফর্দ। বাজেটে প্রায় 60টি নিত্যপণ্য উচ্চ কর কমানোর ঘোষণা থাকলেও বাজারে তার প্রভাব দেখছেন না এই ক্রেতা। সেই হিসাবে আমি আজকে এসে কোনো কিছু কম পাইনি, বরঞ্চ বাড়তেই পাচ্ছি। উৎসকর কমে কিছু হবে না। অবশ্যই বাজার ব্যবস্থাপনা আমাদের আরও জোরদার করতে হবে, সবার করতে হবে, তা না হলে আসলে বাজারের এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে না। নিম্নবিত্তের মানুষ যেগুলো আছে এগুলো হিসাব করতে গেলে এটা আমরা মিলাইতে পারি না। হিসাব আরেকটু যদি কম হয় তাহলে আমাদের বাজেটের মধ্যে আমাদের জন্য একটু ভালো হয়। বাজার ঘুরে দেখা যায় ডাল, তেল, চিনি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। 1 কেজি ডাল কিনতে গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। মাসের ব্যবধানে 3 দফায় চিনির দাম বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়।
60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। কমা বাড়ার মধ্যে আছে মুরগির দাম। ক্রেতা বিক্রেতারা বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করা গেলে স্বস্তি মিলবে না বাজারে। যদি সব ওভারঅল পুষ্টির কথা চিন্তা করেন, যে কোনো একটা জিনিস বাদ পড়ে গেলে তো তখন আর সবকিছু কভার হলো না। বাজেট যাই হোক, বাজার যদি ঠিকমতো মনিটরিং না করে, যদি সিন্ডিকেট না ভাঙতে পারে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমানো সম্ভব না। কিনা খামো তার মতন সদ্যঙ্গ নেই, আমরা এমনি চলিও না। যেমন আধা কেজি নিয়ে 1 পা, যেমন 1 কেজি নিয়ে আধা কেজি, এভাবে চলতেছি আমরা। মিডলম্যানের যে প্রবলেমগুলো, হ্যাঁ, যে আপনার একটা কৃষকের থেকে আজ যে আপনার এই পর্যন্ত যে আসে, সেখানে যে স্ল্যাবেগুলো টাকাগুলো যে লস হয়, ওইটাকে কন্ট্রোল করতে হবে। সবজি আনের 100 টাকার নিচে পাই নাই, 100 টাকা কিনে। আবার গাজরটার দাম বাড়ছে, গাজরের আগে 60 টাকা কিনে ছিলেন, 100 টাকা কিনে। পেঁয়াজ যেমন এখন পর্যন্ত 40-45 টাকা বিক্রি হচ্ছে, আলু 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। এই প্রাইসটা যদি রেগুলার থাকে এবং স্টেবল হয়, তাহলে পরে এটা কনজিউমার, সেলার দুইজনের জন্য এটা আরামদায়ক। সরকারের উচ্চাভিলাষী বাজেট মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে বলে শঙ্কা ক্যাব সভাপতিরও। জনগণের সরকার, তারা জনগণের কথা শুনছে বা ডায়লগের কথা শুনছে, কিন্তু সেই কথা শুনে সেটা তো বাস্তবে প্রতিফলন দেখলাম না। অর্থাৎ বিদ্যুতের দাম আমরা যা বললাম, আমরা যে প্রতিবাদ জানালাম, আমরা যে যুক্তি দিলাম, সেটির যদি রিফ্লেকশন না হয়, তাহলে এইভাবে যদি রিফ্লেকশন না হয়, তখন আমরাও একদিন বলতে বলতে আমরাও টায়ার্ড হয়ে যাব। এবং তখন কি হবে, সরকার কিন্তু ভুল ডিসিশন নিতে পারে, এবং এই ভুল ডিসিশন সরকারের জন্য কিন্তু বিপজ্জনক। কাগজে কলমে নয়, বাস্তবেই নিত্যপণ্যের দামে স্বস্তি চান সাধারণ মানুষ। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।